প্রিয় দর্শক, মানি মাস্টারপিসের আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা জানব লুৎফর রহমান সরকারের কথা, যিনি বিশ্বাস করতেন যে একটা ব্যাংক শুধু টাকা পয়সার লেনদেন নয়, সাধারণ মানুষের ভাগ্য বদলানোর হাতিয়ারও হতে পারে। চলুন তার সেই অসাধারণ যাত্রার সঙ্গী হওয়া যাক। আচ্ছা, আলোচনাটা একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক, কেমন? ভাবুন তো, একটা ব্যাংক কি শুধু লাভ লোকসানের হিসেব করবে, নাকি এর বাইরে গিয়ে সাধারণ মানুষের কথা ভাববে, তাদের ভালো মন্দের অংশীদার হবে? আসলে কি এটা সম্ভব? এই যে প্রশ্নটা করলাম, এর উত্তর কিন্তু লুকিয়ে আছে একজনের জীবনে। তিনি হলেন লুৎফর রহমান সরকার। তিনি শুধু এটা সম্ভব বলে বিশ্বাসই করেননি, বরং নিজের কাজের মাধ্যমে তা সত্যি করে দেখিয়েছিলেন, আর তার হাত ধরে বাংলাদেশের ব্যাংকিং জগতে একটা নতুন দিগন্ত খুলে গিয়েছিল। তো ইনি হলেন লুৎফর রহমান সরকার, যাকে সবাই LR সরকার নামেও চেনে। বাংলাদেশের ব্যাংকিংয়ের ইতিহাসে তিনি ছিলেন একজন কিংবদন্তি, যিনি প্রথমবার গণমানুষকে কেন্দ্র করে ব্যাংকিংয়ের ধারণাটা সবার সামনে নিয়ে আসেন। কিন্তু এই গণমানুষ কেন্দ্রিক ব্যাংকিংয়ের মানেটা আসলে কি? সহজ কথায় এর মূল দর্শনটা হল, ব্যাংকের সেবা শুধু শহরের কিছু ধনী মানুষের জন্য আটকে থাকবে না। এই সেবা পৌঁছে যাবে দেশের প্রত্যেকটা কোণায়, বিশেষ করে গ্রামের সেই সব মানুষের কাছে যারা এতদিন সুবিধাবঞ্চিত ছিলেন। আর পুরো প্রক্রিয়াটা হবে সততা আর উন্নত সেবার উপর ভিত্তি করে, যাতে সাধারণ মানুষ ব্যাংকে নিজের ভাবতে পারে, ভরসা করতে পারে। এমন একজন নেতা তো আর হুট করে একদিনে তৈরি হয়ে যান না, তাই না? তার এই বিশাল যাত্রার পেছনে ছিল অনেক বছরের প্রস্তুতি আর অভিজ্ঞতা। চলুন একটু পেছনে ফিরে তাকাই আর দেখি কিভাবে তার কর্মজীবনের শুরুতেই এই অসাধারণ দর্শনের ভিত্তিটা তৈরি হয়েছিল। তার শিক্ষাগত যোগ্যতাটা ছিল বেশ ইন্টারেস্টিং। দেখুন, তিনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স করেছিলেন। একজন ব্যাংকার হয়েও রাষ্ট্রবিজ্ঞান পড়াটা তাকে একটা অন্যরকম দৃষ্টিভঙ্গি দিয়েছিল। তিনি বুঝতে পারতেন দেশের অর্থনীতি আর শাসন ব্যবস্থার মধ্যে সম্পর্কটা ঠিক কতটা গভীর। এরপর ১৯৬৪ সালে লন্ডনে গিয়ে যে প্রফেশনাল ট্রেনিং নিলেন, সেটা তার জ্ঞানকে একদম আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যায়। তার ক্যারিয়ারের দিকে তাকালে দেখবেন পুরোটাই একটা ধারাবাহিক সাফল্যের গল্প। ১৯৫৭ সালে হাবিব ব্যাংকে একজন সাধারণ প্রবেশনারি অফিসার হিসেবে তার যাত্রা শুরু। এরপর ধাপে ধাপে নিজের যোগ্যতা আর পরিশ্রম দিয়ে দেশের সবচেয়ে বড় ব্যাংকগুলোতে নেতৃত্বের ছাপ রেখেছেন। আর এভাবেই একসময় তিনি দেশের সর্ববৃহৎ ব্যাংক সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের মতো গুরুত্বপূর্ণ পদে বসেন। এবার আমরা তার কেরিয়ারে সেই পর্যায়ে যাব যেখানে তিনি কেবল একজন দক্ষ কর্মকর্তাই নন, বরং একজন সত্যিকারের ভিশনারি লিডার হিসেবে নিজেকে প্রমাণ করেন। মানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হওয়ার আগেই তিনি বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে একেবারে খোলন নলচে বদলে দিয়েছিলেন। এই তিনটি প্রতিষ্ঠান তার নেতৃত্বের তিনটি একদম আলাদা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক আমাদের সামনে তুলে ধরে। একবার ভাবুন, একদিকে সোনালী ব্যাংকের মতো বিশাল একটা সরকারি ব্যাংকে সাধারণ মানুষের কাছাকাছি নিয়ে আসা, অন্যদিকে দেশের প্রথম ইসলামী ব্যাংকে সফল করা, আর তারপর প্রাইম ব্যাংকের মতো একটা বেসরকারি ব্যাংক একদম শূন্য থেকে প্রতিষ্ঠা করা। প্রত্যেকটা কাজে কিন্তু তার অসাধারণ দক্ষতার প্রমাণ দেয়। কর্মজীবনের একের পর এক মাইল ফলক পার করে তিনি তার কেরিয়ারের সর্বোচ্চ শিখরে পৌঁছান। হ্যাঁ, এবার আমরা তার সেই সময়ের কথা বলবো যখন তিনি দেশের কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব নেন। সালটা ছিল ১৯৯৬। এই বছরটা বাংলাদেশের অর্থনীতির জন্য একটা মোড় ঘোরানো বছর ছিল, কারণ এই বছরেই LR সরকার বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে যোগ দেন আর ব্যাংকিং খাতে এক যুগান্তকারী সংস্কারের সূচনা করেন। তিনি যখন দায়িত্বটা নিলেন, তখনকার পরিস্থিতি আর তার সংস্কারের পরের পরিস্থিতির মধ্যে ছিল আকাশ পাতাল তফাৎ। ধরুন, আগে যেখানে নিয়মকানুনের কোনো ঠিক ছিল না, সেখানে তিনি আনলেন শক্তিশালী নীতিমালা। গ্রামের মানুষের জন্য ব্যাংকের দরজা প্রায় বন্ধ ছিল, তিনি সেই দরজা খুলে দিলেন। আর পুরো সিস্টেমে দক্ষতা আর জবাবদিহিতা ফিরিয়ে এনে তিনি সাধারণ মানুষের আস্থা জয় করে নিলেন। তার সংস্কারের মূল ভিত্তি ছিল এই ৪টি পদক্ষেপ। প্রথমত, মজবুত নিয়মকানুন তৈরি করা। দ্বিতীয়ত, গ্রামের মানুষের কাছে ব্যাংকিং সেবা পৌঁছানো। তৃতীয়ত, দক্ষতা আর জবাবদিহিতা নিশ্চিত করা। আর চতুর্থত, নৈতিকতার চর্চা বাড়ানো। এই ৪টি পিলারই ছিল তার গণমানুষকেন্দ্রিক ব্যাংকিং দর্শনের এক দারুণ প্রতিফলন।
তিনি শুধু সমস্যা খুঁজে বের করেননি, তার বাস্তবসম্মত সমাধানও দিয়েছিলেন। গভর্নরের চেয়ার ছাড়ার পরেও কিন্তু লুৎফুর রহমান সরকারের পথ চলা থেমে যায়নি। তার পরিচয়টা শুধু একজন সফল ব্যাংকারের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। চলুন তার জীবনের আরও কিছু দারুণ দিক সম্পর্কে জেনে নেওয়া যাক। তিনি ছিলেন এক কথায় বহুমুখী প্রতিভার একজন মানুষ। ব্যাংকিং সংস্কার কমিটিতে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন, আবার দীর্ঘ সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজের জ্ঞান বিলিয়ে দিয়েছেন একজন শিক্ষক হিসেবে। শুধু তাই নয়, তিনি একজন সফল লেখকও ছিলেন। তার লেখা হাস্যরসাত্মক কিন্তু অনুপ্রেরণামূলক বইগুলো অনেক পাঠকের কাছেই ভীষণ প্রিয় ছিল। তার প্রভাবটা ছিল সমাজের অনেক ক্ষেত্রে, শুধু আর্থিক খাতেই নয়, সাহিত্য, শিক্ষা আর জনসেবা সবখানে তিনি নিজের ছাপ রেখে গেছেন। বাংলা একাডেমি ফেলোশিপের মতো বড় সম্মাননা তার এই বহুমাত্রিক প্রতিভারই এক দারুণ স্বীকৃতি। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি কি শিখলাম? ১. তিনি ছিলেন গণমানুষের ব্যাংকিংয়ের পথিকৃৎ। ২. তিনি সরকারি, ইসলামী এবং বেসরকারি এ ৩ ধরনের ব্যাংকেই সমানভাবে সফল নেতৃত্ব দিয়েছেন। ৩. বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে তিনি যুগান্তকারী সংস্কারের মাধ্যমে আর্থিক খাতে স্থিতিশীলতা ফিরিয়ে এনেছিলেন। আর সবশেষে তিনি ছিলেন একজন সফল ব্যাংকার, একজন আদর্শ শিক্ষক এবং একজন অসাধারণ লেখক। এক কথায় এক পরিপূর্ণ অনুপ্রেরণা। সবশেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আজকের এই জটিল আর্থিক ব্যবস্থায়, যেখানে লাভকেই সবচেয়ে বড় করে দেখা হয়, সেখানে ব্যাংকিংয়ের আসল উদ্দেশ্য আসলে কি হওয়া উচিত? লুৎফর রহমান সরকারের জীবন আর দর্শন হয়তো আমাদের এই প্রশ্নের উত্তর খুঁজে পেতে সাহায্য করতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। মানি মাস্টারপিসের ব্যবসায় এবং টাকা পয়সা সম্পর্কিত পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য লাইক, মন্তব্য, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।